উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। বলেছিলাম আপনাদের সাথে শেষ ক্লাস, বাট আসলে শেষ হইলো না। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের মতো শেষ হইয়াও হইলো না শেষ। অর্থাৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে। আপনাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা কোর্সের মোটামুটি বলা যায় আমার সাথে হয়তো সর্বশেষ ক্লাস আপনাদের। তো আমি যেটা করব, আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অল্প অল্প করে আলোচনা করব। আর চলেন আমরা আজকে আমাদের অগোছালো ভাবনাটা দেখে নেই, তারপরে আমরা পড়ায় যাব। খুব দ্রুত ইনশাল্লাহ পড়া শেষ করে দিব, কেমন? তো যেটা বলছিলাম, আমার কথা হচ্ছে আপনারা হাত ধোবেন বেশি করে সাবান দিয়ে, কিন্তু একদম জরুরি না হলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন না, কারণ এটার কিছু রিস্ক ফ্যাক্টর আছে। এগুলো আপনারা পরে চাইলে জেনে নিতে পারবেন, বাট আপাতত এইটুকু জেনে রাখেন যে যখন আপনার হাত ধোয়ার সুবিধা আছে আপনি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন না। এটার কিছু সাইড এফেক্টস আছে। এরপরে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে আমাকে যদি কেউ অসম্মান করে কথা বলে, অথবা কেউ যদি ছোট করে কথা বলে, অথবা কষ্ট দিয়ে কথা বলে, আমার খুব কষ্ট লাগে, তাই না? কিন্তু আমার কথা হচ্ছে, কেন? এটা তো পজিটিভ সাইডস আছে। আজকে থেকে আপনি জানলেন এই লোকটা কষ্ট দিয়ে কথা বলার মতো মানুষ, ওনার থেকে দূরে থাকতে পারবেন ভবিষ্যতে। প্রথম কথা। দ্বিতীয় কথা, মনে প্রশ্ন আসে যে কেন এরকম ভাবে বললো। তার জীবন, তার সিদ্ধান্ত, সে যা মন চায় তা করবে, সেখানে আপনি কথা বলার কি? আমার তো প্রশ্ন হচ্ছে, আপনি কেন এমন করলেন? আপনি কি করেছেন? আপনি করেছেন যেটা, সেটা হচ্ছে অপরাধ ওনার, কষ্ট পাচ্ছেন আপনি। আপনার অপরাধের জন্য আপনি কষ্ট পাবেন, আরেকজনের অপরাধের জন্য আপনি কেন কষ্ট পাচ্ছেন? অপরাধ তো তাহলে আপনার। ঠিক আছে, এটার কথা শেষ। এখন বলছি যে কারো যদি উপকার করেন, তাহলে উপকার করার পরে সে যখন থ্যাংক ইউ দিবে, হাসবেন না। তার থ্যাংক ইউটা আপনি ডিজার্ভ করেন। ঠিক আছে, সো হাসবেন না, আচ্ছা ঠিক আছে বললেই হবে না। হাসলে আপনার কাজের গুরুত্ব মানুষের কাছে কমে যায়। এরপরে যেটা বলতে চাচ্ছি, নিজের সম্পর্কে নেগেটিভ কথা বলবেন না। নিজের সম্পর্কে প্রশংসা করার দরকার নেই, প্রয়োজনে লুকিয়ে রাখবেন, নিজেরটা মনে রাখবেন, বাট সামনে প্রয়োজন ছাড়া বের করবেন না। কিন্তু নিজের নেগেটিভটা বলবেন না, কম বলবেন। আপনি নিজে যদি নিজেকে সম্মান না করেন, মানুষ আপনাকে কিভাবে সম্মান করবে? এই যে আপনারা বলেন না যে আচ্ছা আমার একটা হইলি হলো, আমি একটা মানুষ। না, নিজেকে আপনি তো আপনাকে সম্মান না করলে কেউ করবে না, কেমন? এই তো গেল নিজের সম্পর্কে নেগেটিভ কথা বলা। নিজের সম্পর্কে তো বলা যাবেই না, অন্যের সম্পর্কেও নেগেটিভ কথা বলা যাবে না। অর্থাৎ অন্য কারোর সম্পর্কে যখন কমেন্ট করবেন, খুব হিসাব করে কমেন্ট করতে হবে। কেন হিসাব করে কমেন্ট করতে হবে? কারণ আপনি যখন কারো সম্পর্কে সে অনুপস্থিতিতে কমেন্ট করেন, অন্য কারো কাছে করছেন, থার্ড পার্সন কারো কাছে করছেন, সেই থার্ড পার্সনের দ্বারা কতটা ফিল্টার হয়ে যতটুকু বড় করে বলেন আরো বড় করে ওনার কাছে যায়। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা আপনাকে বিপদে ফেলে। তাহলে কি করবেন? খুব কনস্ট্রাকটিভ ওয়েতে অন্যের সমালোচনা করবেন। নিজের মতামত তো কোন ব্যাপারে দিতেই হবে। যেমন আপনি বলতে পারবেন না যে উনি স্বার্থপর, আপনি কি বলবেন? উনি একটু নিজের জীবন গুছায় রাখতে ভালোবাসে। এইভাবে কনস্ট্রাকটিভলি কথা বলে আপনি বিপদে পড়বেন না। আর সকালবেলা কখনোই অ্যালার্ম স্নোজ করবেন না, অর্থাৎ অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমাবেন না। ঘুম থেকে উঠে যদি আপনি আপনার কাছে হেরে যান, সারাদিন তো খালি হেরেই যেতে হবে। সকালে 5 মিনিট একদম চোখ বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে থাকবেন, ঠান্ডার মাঝে, ভালো লাগবে, ব্রেনটা ফ্রেশ হবে। আর বিকাল বেলা 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট দৌড়াবেন, তাহলে ব্রেনটা খোলা হবে, ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবেন। এটা আমার মনে হয়। এখন একজন বিখ্যাত অভিনেতার কথা বলবো। আমি আসলে অভিনেতার নামটা ভুলে গেছি। উনি 20 বছর আগে 20 বছরের পরের তারিখ দিয়ে 95 লাখ টাকার একটা চেক লিখেছেন, যে এই চেকটা উনি 20 বছর পরে পাবেন। তার মানে কতটুকু কনফিডেন্স, এবং ওই গোলটা অর্জন করার জন্য তার কতটুকু জেদ ছিল। এবং সত্যি সত্যি 19 বছরের মাথায় উনি ওই চেক পেয়েছেন শুধু একটা সিনেমা করার জন্য, তাও 95 লক্ষ টাকার চেক। তো এই জন্য বলছিলাম যে আপনার ফিউচারকে আপনার ভিজুয়ালাইজ করতে হবে না। আপনার যদি মনে হয় যে আপনি জীবনে ভালো কিছু করবেন, ঘুম থেকে উঠে বলেন যে আমি ভালো ছাত্র, আমি পারি, আমি এ প্লাস পাবো। আমি চোখ চোখ বন্ধ করে দেখেন যে আপনি এ প্লাস পাচ্ছেন। দেখবেন ওই স্বপ্নটার দিকে আপনার মাইন্ড আপনাকে অসচেতন ভাবেই তাড়া করবে, আপনাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য। বললেন এ প্লাস না বলে এ প্লাস পাবেন। এখন আমাদের অনেকে আছে ম্যাথ পারি না এরকম বলি, আমরা এটা বলবো না। আমরা সবাই ম্যাথ পারি, কারণ যারা ম্যাথ পারে না, এরকম অনেক মানুষ আমি দেখেছি পরীক্ষার আগে খুব ভালো করে ম্যাথ করে এ প্লাস পেয়েছে। তো আপনার ম্যাথের বেসিক যদি ভালো নাও থাকে, আপনি যদি প্রত্যেক পরীক্ষার আগে প্র্যাকটিস করে ভালো করতে পারেন, তাহলে তো সমস্যা নাই। তাহলে আপনি কখনো বলবেন না আপনি ম্যাথ পারেন না, ইংলিশ পারেন না। আপনি বলেন যে আপনি পারেন, সামনেও পারবেন,
কেমন? নিজেকে বলেন, মানুষকে বলার দরকার নাই। ঠিক আছে? তো এই ছিল আমাদের অগোছালো ভাবনা। তো চলেন দেখি আমরা আজকে কি পড়বো। জাস্ট আমি লাস্ট 2টা ক্লাসে, মানে আজকের ক্লাস আর আগের দিনের ক্লাসে যা পড়িয়েছি তা হচ্ছে আমার কাছে যা ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবং যা টেকনিক্যাল মনে হয়েছে যে আপনি পারবেন না এরকম কিছুই আমি আপনার জন্য রেখেছি। ঠিক আছে? তো সবার আগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এর মাঝে আমি বলে রাখি যে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে পরীক্ষার পর জন্য আপনি পড়ার মনোযোগ তৈরি করতে পারেন। তো এটার জন্য আমি একটা ভিডিও অনলাইন থেকে বের করেছি, সেই ভিডিওটাই এখন দেখাবো। তো চলেন আমরা আগে ভিডিওটা দেখব, তারপরে আমরা আমাদের পড়া পড়বো। কেমন? তাহলে আপনিও অন্যদের মতোই পড়াশোনায় মন বসাতে পারছেন না? কিন্তু মন দিয়ে একের পর এক ইউটিউবে ভিডিও দেখা বা ঘন্টার পর ঘন্টা ফেসবুকে স্ক্রল করা কত সোজা, তাই না? কিন্তু এদিকে এক্সামের ডেটও এগিয়ে আসছে। না চাইলেও এবার তো অন্তত পড়তে শুরু করতেই হবে। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছেন না কোথা দিয়ে শুরু করবেন, তাই তো? যদি আপনিও এই সিচুয়েশনে ফেসে গিয়ে থাকেন, তাহলে আজ এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে থাকুন। কারণ আজ এই ভিডিওতে আমি 5টা এমন প্রুভেন স্ট্র্যাটেজিস নিয়ে আলোচনা করব যেগুলো সাকসেসফুল স্টুডেন্টসরা সবসময় ইউজ করে। তো চলুন শুরু করা যাক। স্মার্ট আইডিয়া নাম্বার 1, ডিসকভার ওয়াই ইউ প্রোক্রাস্টিনেট। প্রোক্রাস্টিনেট করার মানে হলো আজ না কাল করব করতে থাকা। এবার কেন আমরা প্রোক্রাস্টিনেট করি তার বিভিন্ন কারণ থাকতে পারে, যার মধ্যে মোস্ট কমন কারণগুলো হলো: নাম্বার 1, আপনি ধরে নিয়েছেন যে এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আর আপনি চাইলেও পরে কিছু করতে পারবেন না। নাম্বার 2, আপনার হয়তো সাবজেক্টটা ভীষণ বোরিং লাগে। নাম্বার 3, আপনি হয়তো পারফেক্ট টাইমে শুরু করার জন্য অপেক্ষা করছেন। অথবা নাম্বার 4, আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না কোথা দিয়ে শুরু করলে ভালো হয়। যদি আপনি সঠিক কারণটা খুঁজে বার করতে পারেন, তাহলে বুঝবেন আপনি পড়াশোনায় মন বসানোর জন্য ফার্স্ট স্টেপটা কমপ্লিট করতে সফল হয়ে গেছেন। স্মার্ট আইডিয়া নাম্বার 2, ব্রেক ইট ইনটু চাঙ্কস। সব থেকে মোস্ট কমন রিজন যে কারণে আমরা পড়ায় মন লাগাতে পারি না, যে পড়তে বসলেই মনে হয় মাঝ সমুদ্রে এসে পড়েছি, এত কিছু পড়ে কিভাবে শেষ করব। এই ট্র্যাপ থেকে বাঁচার উপায় হলো পুরো পড়াটাকে ছোট ছোট অংশে আগে ভেঙে নেওয়া। এরকম ভাবে ছোট ছোট করে ভেঙে নিলে তখন হয়তো এসে দাঁড়াবে একদিনে 5টা করে কোয়েশ্চেন পড়লেই যথেষ্ট। যার ফলে তখন পড়তে বসলে মাথায় 100টা কোয়েশ্চেনের বদলে শুধুমাত্র ওই 5টা কোয়েশ্চেন নিয়েই চিন্তা করবে, যার ফলে তখন পড়াটা অনেক ইজি এবং পসিবল মনে হবে। স্মার্ট আইডিয়া নাম্বার 3, ক্লিয়ার ইওর ওয়াই। ভাবুন আপনার সামনে যদি একটা টাইম বোম থাকে, যেটা আপনি যদি 10 মিনিটের মধ্যে একটা পাজল সলভ না করতে পারেন, তাহলে ফেটে গিয়ে আপনার সাথে আপনার সকল প্রিয়জনরাও মারা যাবে। তাহলে তখন কি পাজলটা সলভ করতে করতে মাঝে মাঝে আপনি নিজের স্মার্টফোনটাকে চেক করবেন, নাকি এক মনে তখন শুধু পাজলটাই সলভ করবেন? তো এটা নিঃসন্দেহে বলা চলে যে আমরা শুধুমাত্র সেই সমস্ত জিনিসেই মনোযোগ দিতে পারি যেগুলো আমাদের কাছে ইন্টারেস্টিং লাগে, অথবা যার পিছনে কোনো বড় কারণ থাকে। পড়ার পিছনে আপনার কারণটা কি? সেই কারণটা যত স্ট্রং হবে আর যত ঘন ঘন আপনি সেই কারণটাকে বারবার নিজেকে মনে করাবেন, তত সহজে আপনি পড়ায় মন বসাতে পারবেন। স্মার্ট আইডিয়া নাম্বার 4, ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দেন মেমোরাইজ। আমি যদি একটা চাইনিজ কবিতা আপনাকে ইংলিশ লেটার দিয়ে লিখে দিয়ে বলি সেটা মুখস্থ করতে, তাহলে স্বাভাবিক আপনি সেই কবিতার মাথামুন্ডু কিছুই বুঝতে পারবেন না, যার ফলে সেটা মুখস্থ করতে আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে, কারণ মানে না বুঝলে আপনি কোনো ইন্টারেস্টই খুঁজে পাবেন না। তাই বুদ্ধিমানের কাজ এটাই যে যে কোনো জিনিস মুখস্থ করার আগে সেই টপিকটা একবার ভালো করে বুঝে নেওয়া, যাতে পড়তে একটু হলেও ইন্টারেস্টিং লাগে আর সহজে মন বসে। নিজে না বুঝতে পারলে কোনো বন্ধুর থেকেও সাহায্য নেওয়া যেতে পারে। স্মার্ট আইডিয়া নাম্বার 5, ইউজ দ্য পমোডোরো টেকনিক। রিসার্চ থেকে জানা গেছে আমরা তখনই আরো বেশি মনোযোগ দিয়ে পড়তে পারি যখন আমরা অল্প সময়ের জন্য একটানা পড়ি আর তারপর একটা শর্ট ব্রেক নিই, যেটাকে স্পেস লার্নিংও বলা হয়। এই টেকনিকটা এফেক্টিভ কারণ কোনো কিছু শিখতে হলে মেমোরি ক্রিয়েট করতে হয়, আর মেমোরি তৈরি হয় আমাদের ব্রেনের নিউরনগুলির মধ্যে নতুন নতুন লিঙ্ক তৈরি হয়ে। এবার এই মেমোরিগুলো যদি স্থায়ী করতে হয়, তবে এই লিঙ্কগুলো তৈরি হওয়ার পর নিউরনগুলোকে কিছু সময়ের জন্য আনডিস্টার্ব থাকতে দিতে হয়। 1980 সালে ইতালির ফ্রান্সিসকো সিডিলিও এই শর্ট বার্স্ট লার্নিংকে এফেক্টিভলি অ্যাপ্লাই করার জন্য পোমোডোরো নামে একটি টেকনিক আবিষ্কার করেন, যেটি আজও বহু সাকসেসফুল মানুষ কোনো কাজে ফোকাস করার জন্য প্রতিদিন ইউজ করেন। এই টেকনিকটির 6টি স্টেপস রয়েছে। স্টেপ নাম্বার 1, চুজ আ টাস্ক। ছোট হোক বড় হোক, যে পড়াটা আপনি দিনের পর দিন ফেলে রেখেছেন, এরকম যে কোনো একটা পড়া সিলেক্ট করুন। স্টেপ নাম্বার 2, সেট 25 মিনিট টাইমার। এরপর 25 মিনিটের একটি টাইমার সেট করুন এবং নিজেকে নিজে একটা ছোট্ট প্রমিস করুন
যে পরবর্তী শুধুমাত্র 25 মিনিটের জন্য আমি নিজেকে কোনোভাবে ইন্টারাপ্ট করব না, এমনকি জল খাওয়ার জন্যও না। মাত্র 25 মিনিটেরই তো ব্যাপার। স্টেপ নাম্বার 3, রাইট আদার টাস্কস অন এ শিট। মজার ব্যাপারটা হলো, যখনই আপনি 25 মিনিট মন দিয়ে একটা কাজ করবেন বলে ঠিক করবেন, তখনই মাঝে মাঝে অন্যান্য ইম্পর্টেন্ট কাজের কথা মাথায় আসবে, আর মনে হবে ওটা সেরে নিয়ে তারপর এটা করি। এই ট্র্যাপ থেকে বাঁচার জন্য আপনাকে হাতের কাছে একটা ব্ল্যাঙ্ক পেপার রাখতে হবে, আর যখনই এরকম কোনো কাজ মাথায় আসবে, সেটা ওই ব্ল্যাঙ্ক পেপারে লিখে নিয়ে আবার পড়ায় মন দিতে হবে। কারণ যতই ইম্পর্টেন্ট কাজ হোক, 25 মিনিট পর করলে এমন কিছু ভয়ানক ক্ষতি হয়ে যাবে না। স্টেপ নাম্বার 4, পুট আ টিক অন আ পেপার। যখনই 25 মিনিট পর অ্যালার্মটা বাজবে, পড়াটা বন্ধ করে পেপারে একটা টিক চিহ্ন দিয়ে উঠে যেতে হবে, একটা ছোট্ট রিফ্রেশিং ব্রেক নেওয়ার জন্য, তাতে পড়াটা পুরো কমপ্লিট হোক কি না হোক। কারণ আপনি একটা পোমোডোরো সফলভাবে কমপ্লিট করেছেন, তাই এই ছোট্ট ব্রেকটা আপনার রিওয়ার্ড। স্টেপ নাম্বার 5, টেক আ শর্ট ব্রেক। এই শর্ট ব্রেকে আপনি মেডিটেশন করতে পারেন, একটু শুয়ে আলিশি কাটিয়ে নিতে পারেন, বা নিজের ফেভারিট একটা সং শুনতে পারেন। মানে আপনাকে এমন কিছু করতে হবে যেটা কাজ রিলেটেড কোনো কিছু না, যাতে আপনার ব্রেনটা রিল্যাক্স হয়। স্টেপ নাম্বার 6, 4 পোমোডোরো 1 লং ব্রেক। এভাবে 4টে পোমোডোরো কমপ্লিট করার পর আপনাকে একটা লং ব্রেক নিজেকে নিজে রিওয়ার্ড দিতে হবে। এই সময় যখন আপনি রিল্যাক্স করবেন, তখন আপনার ব্রেন নিউ ইনফরমেশন গুলোকে প্রসেস করতে থাকবে, যাতে সেগুলো স্থায়ী হয় এবং পরের পোমোডোরো রাউন্ড গুলোর জন্য আবার প্রস্তুত হতে থাকবে। এভাবে পড়লে প্রপারলি মনোযোগ দিয়ে পড়া যাবে, যার ফলে পড়াটা বোরিংও লাগবে না, আর বেশ অনেকটা ইজিও হয়ে যাবে। তো আজই পোমোডোরো টেকনিকটা অ্যাপ্লাই করে দেখুন, আর কমেন্ট করে আমাদের নিশ্চয়ই জানান আপনার এই টেকনিকটা অ্যাপ্লাই করে কতটা উপকার হলো। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনিও কারোর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, ব্যাটল। ঠিক আছে, আমি ভিডিওটা আপনাদের দেখালাম, আমি জানি না আপনাদের কতটুকু কাজে আসবে। তো যেটা বলেছিলাম, ঘুম থেকে উঠে সকালবেলায় অ্যালার্মের কাছে হেরে যাব না। সকালবেলায় আমি কখনোই অ্যালার্ম স্নোজ করব না, অ্যালার্ম একটাই দেব, ওই অ্যালার্মেই আমি উঠবো। কেমন, 5 মিনিটের জন্য, 5 সেকেন্ডের জন্য স্নোজ করব না। ঘুম থেকে উঠেই নিজের কাছে হেরে যাব না। এখন দেখেন, একটা মানুষ খুব কনফিউজড কোন দরজা দিয়ে ঢুকবে। হ্যাঁ, খুব চিন্তা করছে যে আসলে কোনটা ঠিক কোনটা ভুল। হ্যাঁ, মনে হয় এটা হইতে পারে, মনে হয় এটা না, মেবি হইতে পারে। দুইটা রাস্তা আছে, দেখেন একজন হেঁটে যাচ্ছে, কোন রাস্তায় যাবে প্রতিবারই সে রাস্তা সিলেক্ট করছে। একজনকে, 4জন মানুষ 4 ধরনের কথা বলছে, তারপরে একজনেরটা আপনার কাছে ঠিক মনে হচ্ছে, আপনি সেটা রিসিভ করছেন। দেখেন এখানে একজনের কাছে কতজন এসেছে যে আমাকে আপনার গাড়িতে তুলে নেন, এখন সে তো একজন কনফিউজ, কি করবে। তো মূলত আজকে আমরা পড়বো সিদ্ধান্ত গ্রহণ, কিভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে আগে দেখেন। যে কোনো সমস্যার সমাধান বা পন্থা গ্রহণে একাধিক উপায় বা বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প বাছাই করাকে সিদ্ধান্ত গ্রহণ বলে। আপনি বাসা থেকে কলেজে আসবেন, বাস আছে, সিএনজি আছে, ট্যাক্সি আছে, আপনি অটোতে আসতে পারেন, এখন আবার মোটর বাইক সিস্টেম আছে, সেটাতেও আসতে পারেন। এই অপশনগুলো থেকে আপনি যেটাকে আপনার ঠিক মনে হবে, বাস আপনার কাছে কস্ট কম মনে হতে পারে, তাহলে আপনি বাসটা নিলেন। তাহলে এইভাবে আপনার যেটা ঠিক মনে হলো বিকল্পগুলো থেকে সেটা নেওয়াকেই সিদ্ধান্ত গ্রহণ বলে। আমরা বুঝি না যে সিদ্ধান্ত গ্রহণ করছি, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে। এখন দেখেন, আমরা এখন আসছি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ভিতরে। তাহলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে কি আছে? সমস্যা চিহ্নিতকরণ, অগ্রাধিকার নির্ধারণ, তথ্য উপাত্ত বিশ্লেষণ, বিকল্পসমূহ উদ্ভাবন, বিকল্পসমূহ মূল্যায়ন, উত্তম বিকল্প গ্রহণ। তাহলে কি হলো, দেখেন এখানে 3টা দরজা আছে, একজন চিন্তা করতেছে কোন দরজা দিয়ে ঢুকবে। ঠিক আছে, এটাই হচ্ছে ওনার ডিসিশন। তাহলে প্রথমে আমরা এই সিদ্ধান্ত, এই 3টা দরজাকে যদি আমরা 3টা বিশ্ববিদ্যালয়ে চিন্তা করি, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনি যে কোনো 3টাতেই চান্স পেয়েছেন, যে কোনো একটাতে আপনি ভর্তি হতে হবে। তাহলে আপনার প্রথম সমস্যা কি? আপনার অনেকগুলো সমস্যা আছে, অনেকগুলো সমস্যা থেকে আপনি
ঠিক করলেন অনেকগুলো সমস্যা, কিন্তু আপাতত আপনাকে সবার আগে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বেন, অগ্রাধিকার নির্ধারণ করতে গেলেন। তাহলে অগ্রাধিকার নির্ধারণ করে আপনি দেখলেন আপনার মূল সমস্যাটা হচ্ছে এখন আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বেন, তাহলে ওইটা এখন সবার আগে আমরা সলভ করব। তারপরে বলা হচ্ছে তথ্য উপাত্ত বিশ্লেষণ। আপনি খুঁজে দেখেন ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কোন জায়গায় থাকে, কোথায় কোথায় গিয়ে ভালো চাকরিতে আছে কিনা। এরপরে খুঁজে দেখেন জাহাঙ্গীরনগরের ছেলেমেয়েরা কোথায় আছে, কি অবস্থায় থাকে, ওখানে পড়াশোনা কেমন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কেমন। এই যে তথ্য উপাত্ত বিশ্লেষণ করছি, তারপরে বিকল্প সমূহ উদ্ভাবন। আমি এখানে এসে আমি যে বললাম ওই যে 3টা বিশ্ববিদ্যালয়, এটা আমার আগে থেকেই তো আমার জানা ছিল, যেহেতু আমি চান্স পেয়ে গেছি, তো আমি এই বিকল্পগুলো উদ্ভাবন করেছি, করে এখন বিকল্প মূল্যায়ন করব। মূল্যায়ন করতে গিয়ে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার খরচ কম্পারেটিভলি কম, ঢাকার ভিতরে এটা বেশি ভালো। তারপরে বলা হচ্ছে উত্তম বিকল্প গ্রহণ। তাহলে আমরা কোনটা গ্রহণ করবো? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। এরপরে বলা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে সহায়তাকারী উপাদান সমূহ। হ্যাঁ, কোন কোন জিনিসগুলা সাহায্য করে? প্রথমে বলা হচ্ছে বিচার ক্ষমতা ও প্রজ্ঞা। একজন মানুষের যখন বিচক্ষণতা না থাকবে তখন সে সিদ্ধান্ত নিতে পারবে না। আপনি আজকে কুমিল্লা যাবেন, কিন্তু আপনি কুমিল্লা নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা নাই, আগে কখনো যাননি, কোনো নলেজও নাই, সে আমি ধরে নিলাম অনলাইনেও কোনো তথ্য নাই, তাহলে এখানে আপনার বিচার ক্ষমতাটা কম। এই বিচার ক্ষমতা কম থাকলে সিদ্ধান্তটা সুন্দর হবে না। বলা হচ্ছে সুসংবদ্ধ চিন্তা। সুসংবদ্ধ চিন্তা জিনিসটা কিরকম? প্রতিদিন আপনি হাঁটতে যান, আজকে মন খারাপ, ব্রেনটা কেমন বিক্ষিপ্ত হয়েছে, সো আজকে আপনি হাঁটতে যাব না। সো আপনার যদি চিন্তা সুসংবদ্ধ না হয় তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। এরপরে বলা হচ্ছে অভিজ্ঞতা ও নৈপুণ্য। আমাদের দেখবেন আমরা সিদ্ধান্তগুলো আমাদের ফ্যামিলির বয়স্ক মেম্বারদের উপর ছেড়ে দিই, কেন? তাদের অভিজ্ঞতা আছে, তারা দক্ষ, সারা জীবন সিদ্ধান্ত নিয়েছে। এরপরে বলা হচ্ছে তথ্য। আপনি আমি যদি উদাহরণ দিই যে আপনি শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন, কিন্তু আপনার কাছে শেয়ার মার্কেটে কোনো নলেজ নাই, তাহলে আপনার সিদ্ধান্তটা সুন্দর হবে না। ক্ষমতা ও কর্তৃত্ব। ছেলে বাবাকে মানে না, ছেলে বাবার কথা শুনে না, তাহলে বাবা যে ছেলেকে পড়তে বলছে তাহলে কিন্তু ছেলে পড়ার কথা শুনবে না। তাহলে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আপনার ক্ষমতা এবং কর্তৃত্ব আপনার অধীনস্থদের উপর থাকতে হবে। প্রাতিষ্ঠানিক সামর্থ্য। আপনি মনে করেন কোনো একটা ব্যবসা করেন, অটো প্যাকেজিং মেশিন থাকলে আপনার প্রোডাকশনটা সুবিধা হতো, কিন্তু দেখা গেল অটো প্যাকেজিং মেশিনের অনেক খরচ, তাহলে আসলে এই সিদ্ধান্ত নিয়েও আপনার কোনো লাভ নাই, কারণ আপনার সামর্থ্য নাই। এই প্রাতিষ্ঠানিক। এরপরে বলা হচ্ছে অংশগ্রহণের সুযোগ। তো বাবা ছেলেকে খালি বলে পড়ো পড়ো, ছেলে পড়া পড়ে না, তারপর বাবা বললো আসো দুইজন মিলে সিদ্ধান্ত নেই। বাবা বলছে 3 বেলায় পড়তে হবে, ছেলে বলছে না আমি বিকালে পড়বো না, আমি শুধু সকালের রাতে পড়বো। তাহলে এই যে বাবা মেনে নিল, দুইজন মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, এটাকে অংশগ্রহণের সুযোগ বলে। অংশগ্রহণের সুযোগ না থাকলে আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন সুন্দর হবে না। এরপরে দেখেন কি কথা আছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ। আগের জিনিসগুলো হেল্প করতো, আর এখন এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। সমস্যার প্রকৃতি। সমস্যা যদি জটিল হয় তাহলে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যেমন আপনি যদি 10 কোটি টাকা দামের একটা মেশিন আপনার ফ্যাক্টরি থেকে বিক্রি করে আবার নতুন একটা মেশিন কিনতে চান, তাহলে এই সিদ্ধান্ত অনেক সময় নিয়ে অনেক গবেষণা করে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সমস্যার প্রকৃতি। মানে সমস্যা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে একটু সময় নিয়ে খুব হিসাব করে সিদ্ধান্ত নিব। আর আমি এখন সকালে বাসে যাব নাকি ট্রেনে যাব, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না। সো এটা খুব সময় নিয়ে নেওয়ার কিছু নাই। ভবিষ্যৎ অবস্থা। আপনি মনে মনে বলছেন যে কালকে থেকে আপনি কলেজে যাবেন, কিন্তু কালকে থেকে কি আপনার কলেজ খোলা? আপনার ভবিষ্যৎ তো আপনার বলছে যে আপনার কলেজ খোলাই না, তাহলে আপনি সিদ্ধান্ত নিয়ে কি করবেন? এরপরে বলা হচ্ছে প্রাপ্ত তথ্য। আপনাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, বাট আপনাকে কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কি দিতে হবে না দিতে হবে কিচ্ছু বলা হয়নি। তাহলে আপনি তথ্য পান না, আপনি সিদ্ধান্ত কিভাবে নেবেন যে আপনি অ্যাসাইনমেন্ট জমা দিবেন? এরপরে বলা হচ্ছে সিদ্ধান্ত লক্ষ্য। আমরা এই যে পড়ালেখা করতে পারি না, চাই কিন্তু বাস্তবায়ন হয় না, এর মূল কারণই হচ্ছে আমি কেন পড়ি আমি সেটা জানি না। সো আপনার সিদ্ধান্তের পিছনে, পড়ালেখার সিদ্ধান্তের পিছনে লক্ষ্যটা যদি আপনি জানেন তাহলে আপনার পড়া হবে। এরপরে বলা হচ্ছে সহযোগিতার মাত্রা। কোনো একটা মালিক প্রতিষ্ঠানে পুরো অফিসে কম্পিউটারের সিস্টেম করতে চাচ্ছে টাইপরাইটিং এর বদলে, এখন কেউই এটা বাস্তবায়ন করতে রাজি না, কোনো কর্মচারী দিচ্ছে না, কারণ ওরা সবাই টাইপিস্ট ওরা। তাহলে সহযোগিতা না হলে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না। এরপরে বলা হচ্ছে
প্রাপ্তব্য সময়। আপনি মনে করতেছেন আপনি এইচএসসি পরীক্ষার জন্য 6 মাস টানা পড়বেন, কিন্তু আপনার হাতে কি 6 মাস আছে? তাহলে সিদ্ধান্ত নিলে হবে না, আপনার সময় থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে। সিদ্ধান্ত গ্রহণে ও বাস্তবায়নের সমস্যা। সিদ্ধান্ত গ্রহণ আর বাস্তবায়নের সমস্যার জিনিসটা মনে রাখবেন, যে যেটা সমস্যা এটার উল্টা জিনিসগুলো করে দিলে সমাধান হয়ে যাবে। এই জন্য এটার সমাধানটা আমি আপনাদেরকে আর পড়াইনি। কেমন বলছে, অপূর্ণাঙ্গ বা অসম্পূর্ণ তথ্য। আপনাকে যদি আজকে বলি কালকে আপনার টেস্ট পরীক্ষা হবে, এবং যদি না বলি যে কোথায় হবে, কবে হবে, কিভাবে হবে, তাহলে এটা ইনকমপ্লিট ইনফরমেশন। ইনকমপ্লিট ইনফরমেশন দিয়ে সিদ্ধান্ত গ্রহণ হয় না, ঠিক আছে? তো সমস্যা ও বিকল্প সমূহ ভুল শনাক্তকরণ। আপনি চিন্তা করছেন আপনি কিভাবে কিভাবে পড়বেন, সবার আগে চিন্তা করলেন স্যারের বাসায় গিয়ে প্রাইভেট পড়বেন। করোনার মাঝে আপনি কি ঘর থেকে বেরোতে পারবেন? তাহলে এটা আপনার বিকল্প হলো কিভাবে? তাহলে এটা একটা ভুল বিকল্প, ঠিক আছে? পক্ষপাতমূলক সিদ্ধান্ত। পক্ষপাতমূলক সিদ্ধান্ত কিরকম, এটাখানে আমি একটা উদাহরণ বলি, আমাদের শিক্ষকদের একটা বদনাম বলি। একজন শিক্ষক দেখলেন সবচেয়ে লাস্ট বেঞ্চের ছাত্রীটা হাইয়েস্ট নাম্বার পেয়েছে। তারপরে তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, এই মেয়ে এদিকে আসো, ফার্স্ট গার্ল যদি কম্পেয়ার তুমি যদি বেশি পাও, তাহলে তুমি কোত্থেকে ফার্স্ট হয়েছো, কার থেকে দেখে লিখেছো, বই থেকে দেখে লিখেছো? এইটা হচ্ছে পক্ষপাত। পক্ষপাতিত্ব হলে ভালো সিদ্ধান্ত আসবে না। কেমন? এরপরে বলা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে অনীহা। আমি প্রতিদিন চিন্তা করি ঘুম থেকে উঠবো, কিন্তু আগে উঠবো, কিন্তু সকালে আর ঘুম থেকে উঠতে চাই না। তার মানে আমি মূলত ঘুম থেকে উঠতেই চাই না, আমি মনে করি যে আমি উঠতে চাই। তাহলে অনীহা থাকলে তো সিদ্ধান্ত গ্রহণ হবে না। এরপরে বলা হচ্ছে আবেগ। আমি প্রতিদিন চিন্তা করি যে আমি 8টায় নামাজ পড়বো, মাগরিবের এশার নামাজ, কিন্তু দেখা গেল ওই 8টার সময় আমার একটা খুব পছন্দের সিরিয়াল দেখানো হয়, তো আমি চিন্তা করতেছি যে আমি সিরিয়াল দেখে নামাজ পড়বো। তাহলে নামাজ পড়ার সিদ্ধান্তটা আপনি আগে নিতে পারছেন না কেন? আপনার সিরিয়ালের প্রতি আপনার আবেগ আপনার নামাজকে দূর দূর করে রাখছে। এরপরে বলা হচ্ছে সহযোগিতার অভাব। এটা তো আগেই বলেছি যে ওই যে বাবা সিদ্ধান্ত নিতে চায়, বস সিদ্ধান্ত নিতে চায়, সাবঅর্ডিনেটরা যদি না দেয়, হেল্প না করে, তাহলে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না। এরপরে বলা হচ্ছে উপকরণের অপ্রতুলতা। আপনি দেখেন অনেক ফ্যামিলি আছে যারা ভালো কিছু করতে চায়, পড়তে চায়, বাট তার বই নাই, পড়ালেখার সুযোগ নাই, সেই জন্য পড়তে পারছে না। তো এইটাই হচ্ছে উপকরণের অপ্রতুলতা বা উপকরণের অভাব। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রশিক্ষণ। ট্রেনিং এর একটা বিষয় পড়বো, খুব ছোট্ট বিষয় পড়বো ট্রেনিং এর। একদম লম্বা পড়া দিব না, একটু ব্রেক দিব, ব্রেক দিয়ে গল্প বলে তারপরে আবার পড়বো। তো যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে প্রশিক্ষণ কাকে বলে? কর্মী কার্যদক্ষতা বৃদ্ধির জন্য তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি হাতে কলমে শিক্ষাদানের আনুষ্ঠানিক প্রয়াসকে প্রশিক্ষণ বলে। অর্থাৎ আপনি লিখিত প্লাস প্র্যাকটিক্যাল যখন আপনাকে কেউ শিখাবে, এটাকে ট্রেনিং বলে। এই যে আমি আপনাকে ক্লাস পড়াচ্ছি, এটা একটা অনলাইন ট্রেনিং। কেমন? তাহলে ব্যাপক অর্থে কি কি হলো? ব্যাপক অর্থে কার্যক্ষেত্রে অধিক দক্ষতা ও ফলপ্রদত্ত অর্জনের জন্য নতুন নিয়োগকৃত বা কর্মরত কর্মীর সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি হাতে কলমে শিক্ষা প্রদানের প্রচেষ্টা প্রক্রিয়া অনুসরণ করা হয়। যে প্রচেষ্টা প্রক্রিয়া অনুসরণ করা হয় তাকে প্রশিক্ষণ বলা হয়ে থাকে। তাহলে আমরা কি কি বললাম এখানে, কতটুকু বাড়াইছি যে তার দক্ষতা, বর্তমান এবং নতুন নিয়োগকৃত কর্মচারী কথাটা অ্যাড করেছে, এবং অ্যাড করেছে হচ্ছে দক্ষতা এবং ফলপ্রদতা বৃদ্ধির লক্ষ্যে। তাহলে এই সংজ্ঞাটাতে আপনার 3টা জিনিস থাকবে, একটা হচ্ছে দক্ষতা বৃদ্ধি, আর একটা হচ্ছে বর্তমান ও নতুন নিয়োগকৃত কর্মচারী তার জ্ঞান দক্ষতা বৃদ্ধি কিভাবে হাতে কলমে এবং তত্ত্বগত জ্ঞান দক্ষতা বৃদ্ধির জন্য যে ধরনের কর্মসূচি প্রচেষ্টা গ্রহণ করা হয় সেটাকে ট্রেনিং বলে। এখন তাহলে ট্রেনিং এর সংজ্ঞা থেকে আমরা কি ডিফারেন্স পাই, কি 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 পার্থক্য, কি বৈশিষ্ট্য পাই? প্রশিক্ষণ হলো কর্মীদের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধি, তাহলে তার দক্ষতা বৃদ্ধি হচ্ছে প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য। তারপরে যোগ্যতা বৃদ্ধির সাথে কর্মীর মানসিক উৎকর্ষতা বৃদ্ধি, মানে মানসিক জোর বৃদ্ধি বা মাইন্ডের ফ্রেশনেস তৈরিও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিধায়ক যোগ্য কর্মী বাহিনী গঠনের অন্যতম উপায়। তাহলে উৎকর্ষতা বিধায়ক এটা আগে হবে। যোগ্য কর্মী বাহিনী গঠনের অন্যতম উপায়, কর্মী বাহিনী আমার খুব দক্ষ হবে যদি আমি ট্রেনিং এর ব্যবস্থা করি। প্রশিক্ষণ কর্মীদের অধিকার ও দায়িত্ব গ্রহণে সক্ষম করে তোলে, মানে বেশি কাজ করতে পারে, অধিক দায়িত্ব গ্রহণ করতে পারে। এরপরে আমি বলছি অন দি জব ট্রেনিং, অর্থাৎ জবের ভিতরে কি কি ট্রেনিং থাকে। ট্রেনিং দুই ধরনের হয়, প্রকারভেদটা পড়ানোর জন্যই মূলত এই চ্যাপ্টারটা আমি নিয়েছি।
তো ট্রেনিং দুই ধরনের হয়, অন দি জব ট্রেনিং, অফ দি জব ট্রেনিং। অর্থাৎ অফিসের ভিতরে যখন আপনি ট্রেনিং দিবেন এটাকে অন দি জব ট্রেনিং বলে। অফিসের বাইরে যখন ট্রেনিং দিবেন কোনো সেন্টারে বা কোনো রুমে কোনো জায়গায়, সেটাকে অফ দি জব ট্রেনিং বলে। তাহলে অন দি জব ট্রেনিং এর প্রথমটা হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ, যেটাকে অ্যাপ্রেন্টিসশিপ বলে। এখন তাহলে অ্যাপ্রেন্টিসশিপ কি জিনিস? আমরা যে ইন্টার্নশিপ করি না, ওই যে মনে করেন যে ইউনিভার্সিটির আমরা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষে কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে ইন্টার্নশিপ করতে হতো, এটাকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বলে। এটা হচ্ছে 3 মাস করতে হয়, প্রত্যেকটা বিভাগের বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে। আচ্ছা দুঃখিত, এটা প্রবেশনা পদ্ধতি, এটা প্রবেশনা হবে, প্রবেশনা পদ্ধতি। শিক্ষানবিশ হচ্ছে মনে করেন কোনো একজনের আন্ডারে, বিশেষ ব্যক্তিগত ভাবে একজনের আন্ডারে যখন আরেকজনকে দিয়ে দেওয়া হবে যে আপনি ওনার আন্ডারে কাজ করবেন, তখন এটাকে শিক্ষানবিশ বলে। তাহলে প্রবেশনা হচ্ছে ইন্টার্নশিপ, যেটা আমরা করি, যে সব ডিপার্টমেন্টে কাজ করে একজন এসে কাজ করে কিছুদিনের জন্য একটা সার্টিফিকেট নিয়ে যায়, এটাকে প্রবেশনা পদ্ধতি বলে। একটু খেয়াল করবেন, বানানো ভুল আছে। তারপরে বলা হচ্ছে কোচিং। এখানে একটা জিনিস আছে দেখেন, একটা হচ্ছে কোচিং, আরেকটা আপনাকে বলছে শিক্ষানবিশ প্রশিক্ষণ। কোচিং খুব কাছে থেকে পড়ানো, বা শিক্ষানবিশ প্রশিক্ষণ খুব কাছে থেকে পড়ানো। তাহলে পার্থক্য হচ্ছে এখানে একজন সুপারভাইজার বা ব্যবস্থাপকের অধীনে কয়েকজন কর্মচারীকে নির্দিষ্ট করে নিবিড় পরিচর্যার ব্যবস্থা করা হয়। তার মানে এখানে আপনি শিক্ষানবিশ হলে যেটা হয়, কোনো একজন কর্মচারী এখনো নিয়োগ প্রাপ্ত হয়নি, সে কিছুদিন কাজ শিখবে, তারপরে নিয়োগ পাবে। এটা হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ। আর কোচিং হচ্ছে নিয়োগপ্রাপ্ত কর্মীকে কোনো একজনের আন্ডারে দিয়ে দেওয়া, যে উনি ভালো করে ওকে শিখিয়ে দিক, খুব কাছ থেকে শিখিয়ে দেখ দক্ষ কাজগুলো। এই হচ্ছে। এরপরে পর্যবেক্ষণ, বস সবসময় নজর রাখছে কে কিভাবে কাজ করছে, সেই ভুলগুলো যখন উনি ধরিয়ে দিবেন, এই হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। এরপরে বলা হচ্ছে আপনার কাজের বাইরে প্রশিক্ষণ। প্রশিক্ষণ বলতে মূলত কাজের বাইরে প্রশিক্ষণটাকে বোঝানো হয়। তো আসেন দেখি, প্রথমে বলছে বক্তৃতা বা আলোচনা পদ্ধতি। এই যে দেখেন এখানে এই ব্যক্তি বক্তৃতা দিচ্ছে, এইটা হচ্ছে বক্তৃতা পদ্ধতি, একজন কথা বলবে, বাকিরা শুনবে। এরপরে বলা হচ্ছে আলোচনা পদ্ধতি, এই যে দেখেন দুজন কথা বলছে, এটা হচ্ছে আলোচনা পদ্ধতি। তাহলে বক্তৃতা পদ্ধতি শুধু একজন কথা বলবে, আলোচনাতে 2 পার্টি কথা বলবে। এরপরে বলা হচ্ছে সেমিনার, অধিবেশন, কনফারেন্স। তাহলে আচ্ছা, কনফারেন্স অধিবেশনে একই কথা, ভুলে 2 বার চলে আসছে। তাহলে সেমিনার কি জিনিস? সেমিনার অধিবেশন মোটামুটি কাছাকাছি জিনিস। পার্থক্যটা হচ্ছে সেমিনারে একজন একটা প্রবন্ধ পাঠ করে, তার নিজের লেখা প্রবন্ধ, বাকিরা হচ্ছে এটা আপনার বাকিরা এটা শোনে এবং ওটা নিয়ে আলোচনা করে। কিন্তু কনফারেন্সে একাধিক ব্যক্তি বিভিন্ন বিষয়ে তাদের লিখিত লেখা উপস্থাপনা করেন এবং সবাই মিলে আলোচনা করেন। তাহলে সেমিনারে শুধু একজনের লেখা উপস্থাপিত হয়, কনফারেন্সে অনেক মানুষের লেখা উপস্থাপিত হয়। ঠিক আছে, এই তাই এখন বলা হচ্ছে কেস মেথড, কেস স্টাডি, অর্থাৎ অতীতের বিভিন্ন ঘটনা, বিভিন্ন এক্সপিরিয়েন্সের রিলেটেড ঘটনা, সেটা নিয়ে এসে আপনাকে কেস স্টাডির মতো করা হচ্ছে। সেটা নিয়ে এসে কয়েকজনকে এনে তাকে বলবে হচ্ছে যে আপনারা এটার উপরে কাজ করেন, অর্থাৎ এই কেসটা আপনারা পড়েন, পড়ে দেখেন, আপনাদের অভিজ্ঞতা বাড়বে। এই হচ্ছে আপনার কেস স্টাডি। তারপরেরটা হচ্ছে ওয়ার্কশপ। ওয়ার্কশপের ক্ষেত্রে মনে রাখবেন, ওয়ার্কশপ হচ্ছে আপনার লোয়ার লেভেল কর্মচারীদের ট্রেনিং, প্লাস এটা প্র্যাকটিক্যাল কাজ শেখানোর ট্রেনিং। এটাতে কোনো লিখিত বা থিওরিটিক্যাল জিনিস শেখানো হয় না। মেশিনটা কিভাবে চালাতে হয়, সাইকেলটা কিভাবে চালাতে হয়, এই জিনিসগুলো মূলত ওয়ার্কশপে শেখানো হয় ছোট ছোট গ্রুপ করে। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে অনুভূতিপূর্ণ প্রশিক্ষণ বা সেন্সিটিভিটি ট্রেনিং। সেন্সিটিভিটি ট্রেনিং এ যেটা হয়, সেন্সিটিভিটিটা শেখানো হয়। মনে করেন কোনো একজন কর্মচারীর খুব অহংকার, তাকে এমন ভাবে ট্রেন করা হবে যেহেতু তার অহংকারটা চলে যায়। তো এই আপনার আবেগের উপর যখন কাজ করা হয় কোনো কর্মচারীর, এটাকে সেন্সিটিভিটি ট্রেনিং বলে। নাট্যাভিনয় প্রশিক্ষণ, রোল প্লেইং। এখানে যেটা করা হয়, কেস স্টাডিতে কি বলা হয় যে তোমরা সবাই মিলে এই কেসটা পড়ো, একই জিনিস
কেসটা দিয়ে বলা হয় যে এই কেসটা তোমরা সামনে অভিনয় করে দেখাও, এই নাট্যাভিনয় প্রশ্ন। আর অনলাইন ট্রেনিং এর কথা তো বলারই দরকার নাই, আমি যা করতেছি এখন পুরোটাই তো অনলাইন ট্রেনিং। তো এখন যোগাযোগ পড়ব আমরা। যোগাযোগ পড়ার আগে আমরা একটু একটা গল্প বলে নিব, গল্পটা বলে পরে আমরা যোগাযোগ পড়বো, কেমন? তো গল্পটা হচ্ছে এরকম যে আমি সবসময় বলি যে রিয়েক্ট করা যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। কেন রাখতে হবে? দেখেন, একটা লোক বাইরে থেকে এসে দেখে ওনার বাড়িতে আগুন লেগে গেছে, অনেক বড় বাড়ি, অনেক সুন্দর বাড়ি। তাড়াতাড়ি করে আগুন নিবাচ্ছে, কান্নাকাটি করছে, চিল্লাপাল্লা করছে, খুব কঠিন অবস্থা। একটু পরে তার বড় ছেলে এসে বলল যে আব্বা, বাড়ি তো বিক্রি করে দিছি, চিন্তা করো কেন? উনি আবার চুপচাপ, আগুনে পুড়ছে বাড়ি, উনি দেখছে দাঁড়িয়ে, এখন তো এটা আমার বাড়ি না। একটু পরে আরেক ছেলে এসে বলল, আব্বা, বাড়ি যে তুমি বিক্রি করে দিয়েছো, একটু বায়না হয়েছে, পুরা কাজ তো হয়নি। আবার বাবার মাথা গরম হয়ে গেছে, আবার বাবা কান্নাকাটি শুরু করেছে, আবার বাবা বাড়ির আগুন নিভানোতে ব্যস্ত হয়ে গেল। এরপরে 3 নম্বর ছেলে এসে বলতেছে, আব্বা, ওই বাড়ির যিনি বায়না করেছিলেন ওনার সাথে কথা হয়েছে, উনি বলেছেন যেহেতু উনি কথা দিয়েছেন, বাড়ি পুড়ে নষ্ট হয়ে গেল, ওই পোড়া বাড়ি উনি কিনবে। তারপরে আবার ওনার মাথা ঠান্ডা হয়ে গেল। এই যে এক একটা পরিস্থিতি আপনাকে এক এক ভাবে জিনিস শিখাচ্ছে, কখনো মাথা গরম করাচ্ছে, কখনো মাথা ঠান্ডা করাচ্ছে। দরকার কি বাবা? প্রত্যেকটা পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখলে নিজেকে এই নাটকের রোলের মতো রোল না, তাহলে তার রোল প্লে এরকম নাটক করতে হইতো না। এরকম প্রত্যেকটা বার পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণ করেছে না। আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন যদি আপনি রিয়েক্ট না করেন, মাথা ঠান্ডা রাখেন, কেমন? তো এই হচ্ছে আমাদের গল্প। আমরা আবার স্ক্রিন শেয়ারে চলে যাই। আমরা আমাদের এখন যেটা দেখছিলাম সেখানে আবার চলে যাব। হ্যাঁ, আমরা এখন কমিউনিকেশন বা যোগাযোগ দেখব। তো যোগাযোগ কি? দুই বা ততোধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে কোনো সংবাদ, তথ্য, ভাব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, মনোভাব ইত্যাদির বিনিময় হলো যোগাযোগ। অর্থাৎ এই যে দুইজন বা তার অধিক ব্যক্তির মাঝে যে মনের ভাব প্রকাশ করা হয়, এটাকে বলা হচ্ছে যোগাযোগ। যেমন আপনি আজকে মায়ের বকা খেয়েছেন, বান্ধবীকে ফোন দিয়ে বলছেন যে আম্মা আজকে বকা দিছে, খুব কষ্ট লাগছে, এইটাই কমিউনিকেশন, ঠিক আছে? তারপরে আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে বলছে, দেখেন, যোগাযোগের উপরোক্ত বৈশিষ্ট্যসমূহ নিম্নোক্ত বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করা যায়। যোগাযোগ প্রক্রিয়া দুই বা ততোধিক পক্ষ থাকে, এই দুজন পক্ষ থাকে, একজন আপনি, একজন আপনার বান্ধবী। যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে কোনো যোগাযোগের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা সংবাদ আদান প্রদান ঘটে। এটা তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ সংবাদ যে আম্মা আপনারা বকা দিছে। যোগাযোগের মাধ্যম বা চ্যানেলের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। এখন আপনি যে বান্ধবীরা বলছেন, কিভাবে বলছেন? মোবাইলের মাধ্যমে বলছেন, তাহলে মোবাইল হচ্ছে আপনার যোগাযোগ মাধ্যম। ফলপ্রসূ যোগাযোগ প্রক্রিয়া প্রেরক প্রাপক ফলাবর্তন প্রদান করে। অর্থাৎ কমিউনিকেশনটা তখনই ইফেক্টিভ হবে যখন আপনার বান্ধবী বললে, আল্লাহ, তোর আম্মা তোরে মারছে, তোর আম্মা এত পচা। তাহলে এখন আমরা দেখব যোগাযোগ প্রক্রিয়া কি জিনিস, যোগাযোগ প্রক্রিয়া কেমন হয়। তাহলে যোগাযোগ প্রক্রিয়া কি কি প্রসেস আছে দেখেন। সংবাদ প্রেরক কর্তৃক কোনো ধারণা উন্নয়ন, সংবাদ প্রেরক কোনো ধারণা উন্নয়ন করবে, প্রেরণযোগ্য করে সেটা সাজাবে উনি, তারপরে সেটা সংবাদ হবে, তারপরে মাধ্যম নির্বাচন করবেন, সংবাদ প্রেরণ করবেন, সংবাদ প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণ হবে, গ্রহণযোগ্য করে সংবাদ সাজানো, ঠিক আছে? তাহলে এটা আপনার একটা ঘটনার মাধ্যমে দেখি। মনে করেন আপনি পরীক্ষার একটা প্রশ্ন খুঁজে পাচ্ছেন না যেটা আপনার খুব দরকার, তাহলে আপনার ধারণাটা কি হচ্ছে? আপনি প্রশ্ন খুঁজে পাচ্ছেন না, তাহলে এখন আপনি কি করতে চান? আপনি আপনার কোনো একটা ফ্রেন্ডের মাধ্যমে সেই প্রশ্নটা আনতে চান। তাহলে আগে আপনি একটা মেসেজ লিখবেন, মেসেজ লিখলেন যে আমি হচ্ছে এটা পাচ্ছি না, আমাকে একটু দাও। তাহলে এই যে লিখলেন, লিখার পরে এটা সংবাদ হয়ে গেল। তারপরে আপনি চিন্তা করেন আপনি ফেসবুকের মাধ্যমে এটা পাঠাবেন, তাহলে সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার মাধ্যম, সংবাদ মাধ্যম। এরপরে সংবাদ আপনি যখন ফেসবুকে আপলোড করে দিলেন, মেসেঞ্জারে সেন্ড করে দিলেন, এইটা আপনার সংবাদ প্রেরণ হয়ে গেল। এই পর্যন্ত প্রেরক বা আপনার কাজ। এরপরে প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণ করবে, অর্থাৎ আপনার
মেসেজটা সে পড়বে, এরপরে গ্রহণযোগ্য করে সাজাবে। ও আচ্ছা, তাহলে ও মূলত বলতে চাচ্ছে, ও অমুক প্রশ্নটা খুঁজে পাচ্ছে না, আমার কাছে কি আছে, সে চিন্তা করছে। এই হচ্ছে প্রাপকের কাজ। এরপরে সে আপনাকে পাল্টা মেসেজ পাঠাচ্ছে, যেটাকে ফলাবর্তন বলছি, ফিডব্যাক বলছি। পাঠায় বলছে আমার কাছে প্রশ্ন আছে, তোকে কালকে ছবি তুলে পাঠাই দিব, এখন খুঁজতে হবে, খুঁজতে পারবো না, রাত হয়ে গেছে। এই হচ্ছে ফলাবর্তন। কোন একটা যোগাযোগের আপনি রেজাল্ট যখন বলবেন তখন সেটাকে ফলাবর্তন বলে। তা আমরা এখন যোগাযোগের প্রকারভেদের ভিতরে আছি। যোগাযোগের প্রকারভেদ বিভিন্নভাবে হয়। পক্ষসমূহের অংশগ্রহণ ভিত্তিতে যোগাযোগ, আনুষ্ঠানিক ভিত্তিতে যোগাযোগ, অন্যান্য প্রকারের যোগাযোগ। পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ হচ্ছে আপনার অভ্যন্তরীণ যোগাযোগ, বাহ্যিক যোগাযোগ। প্রতিষ্ঠানের ভিতরে যখন যোগাযোগ হবে এটাকে অভ্যন্তরীণ যোগাযোগ বলে, আর যখন বাইরে হবে বাহ্যিক যোগাযোগ বলে। অর্থাৎ উলম্ব বা কৌণিক, উলম্ব বা লম্বিক যোগাযোগ, অর্থাৎ ভার্টিক্যাল কমিউনিকেশন, উপর থেকে নিচে। তাহলে নিম্নগামী যোগাযোগ, যখন বস, প্রোডাকশন ডিপার্টমেন্টের বস যখন প্রোডাকশন ডিপার্টমেন্টের কর্মীকে বকা দিবে কোনো ব্যাপারে, এটা নিম্নগামী, এটা হচ্ছে নিম্নগামী যোগাযোগ। ঊর্ধ্বগামী যোগাযোগ হচ্ছে তখন এই যে এখানে দেখেন এই যোগাযোগটা। আর ঊর্ধ্বগামী এইটা এটা হচ্ছে আপনার নিম্নগামী যোগাযোগ, এটা ঊর্ধ্বগামী যোগাযোগ। এই যে ও বলছে একটা কিছু বলছে, দেখেন যে বলছে যে এরকম, এটা হচ্ছে ঊর্ধ্বগামী যোগাযোগ, যে স্যার আপনি যেটা বলছেন আমি এটা করি নাই। এখন তাহলে কৌণিক যোগাযোগ কি? প্রোডাকশন ডিপার্টমেন্টের কোনো বস যখন মার্কেটিং ডিপার্টমেন্টের কোনো বসের সাথে যোগাযোগ করবে সেটাকে কৌণিক যোগাযোগ বলে। তাহলে সমান্তরাল যোগাযোগ কাকে বলে? প্রোডাকশন ডিপার্টমেন্টের বস যখন মার্কেটিং ডিপার্টমেন্টের বসের সাথে যোগাযোগ করবে এটাকে হরাইজন্টাল যোগাযোগ বা সমান্তরাল যোগাযোগ বলে। তাহলে বোঝা গেছে? এই হচ্ছে সমান্তরাল যোগাযোগ। তাহলে আপনার জন্য উদাহরণ যদি দেই, আপনার বন্ধুর সাথে আপনি যখন যোগাযোগ করবেন এটা সমান্তরাল যোগাযোগ। নিম্নগামী যোগাযোগ হচ্ছে আপনি আপনার বাবা যখন আপনাকে বকা দিবে। ঊর্ধ্বগামী যোগাযোগ হচ্ছে আপনি যখন আপনার বাবাকে বলবেন যে আব্বা আমি এটা করি নাই। কৌণিক যোগাযোগ হচ্ছে আপনি যখন বন্ধুর বাবাকে বলবেন যে বা আঙ্কেল আমার বন্ধু কোনো ভুল করে নাই, এটা হচ্ছে কৌণিক যোগাযোগ। আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ, আনুষ্ঠানিক যোগাযোগ, বস যখন এই যে এইভাবে বকা দিচ্ছে দেখেন, এটা আনুষ্ঠানিক যোগাযোগ। অনানুষ্ঠানিক যোগাযোগ, বাসায় যখন আপনারা ভাই বোন মিলে খুব মজা করেন, এটা অনানুষ্ঠানিক যোগাযোগ। ব্যক্তিগত গণযোগাযোগ, এগুলো আমরা সবাই জানি। সাংগঠনিক যোগাযোগ দৈনন্দিন বা রুটিন যোগাযোগ, প্রতিদিন ঘুম থেকে উঠে মাকে বলি যে মা তোমাকে ভালোবাসি, এটা রুটিন যোগাযোগ। হ্যাঁ, এরপরে যোগাযোগ পদ্ধতি বা যোগাযোগ মাধ্যম, শব্দের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। লিখিত হতে পারে, মৌখিক হতে পারে। মৌখিক তো মুখে বললাম, লিখিত তো লিখে দিলাম। শব্দ বহির্ভূত যোগাযোগ, মুখাবয়বের, এই যে মুখ আমরা বাঁকা করে ফেলি না, আচ্ছা ভিডিওটা দেখাই, মানে যখন কাউকে আমরা অবহেলা করতে চাও তখন কি বলি, কি যে হয়েছে একটা মানুষ। এই হচ্ছে আপনার মুখের যোগাযোগ, এটা মুখের মাধ্যমে যোগাযোগ। তাহলে হচ্ছে অঙ্গভঙ্গির যোগাযোগটা কি হবে? অঙ্গভঙ্গির যোগাযোগ হচ্ছে না, ভালো না। এই হচ্ছে অঙ্গভঙ্গির যোগাযোগ। শারীরীয় ভাষা, অর্থাৎ কারো হাঁটা, কারো চলাফেরা দেখে যখন আমরা কোনো মন্তব্য করি, সেটা স্থান ও দূরত্ব। আমরা যখন দূরে থেকে যখন কোনো ব্যাপারে, দূর থেকে যখন কোনো ব্যাপারে আমরা কমেন্ট করে ফেলি, দেখে ফেলি, সেটা স্থান ও দূরত্ব। স্পর্শ, আপনি মনে করেন যে আপনার মা যখন আপনাকে টাচ করে, আপনি কিছু বলতে হয় না, এমনিতেই মনটা ভরে যায়। ব্যক্তিগত উপস্থিতি, মা কাছে থাকলে সবসময় ভালো লাগে, কেমন তখন মানে মনটা এমনিতেই খুশি খুশি লাগে। এটা হচ্ছে মেন্টাল কমিউনিকেশন। নীরবতা, আপনি যখন সবসময় মনে রাখবেন যখন আপনাকে অপ্রয়োজনে কোনো ভুল আপনাকে বলা হবে যে আপনি এই ভুলটা করেছেন, বাস্তবে আপনি এটা করেননি, তাহলে সেক্ষেত্রে আপনি একবার বলবেন আমি করিনি, তারপরে নীরব থাকবেন। আপনার নীরবতাই বলে দিবে যে আপনি এই ভুলটা করেননি। কারণ যারা ভুল করে তারা সবসময় রিয়েক্ট করে, মনে রাখবেন। এরপরে বলা হচ্ছে দর্শন, আমরা দেখে যেই বিষয়গুলো আমরা ধরে নেই যেটা হয়তো এরকম, এটা হচ্ছে দর্শনের মাধ্যমে যোগাযোগ। তো এইটুকু বলার জন্যই আমি ভিডিওটা অন করেছিলাম। তারপরে দেখেন এই লোকটা হাত ধুচ্ছে, তার মানে আমরা অন্য একটা কিছু দেখব। হাত, এখন তো আমাদের হাতই ধোয়া লাগে। আমরা এখন দেখব যোগাযোগের প্রতিবন্ধকতা, হাইন্ড্রেস টু কমিউনিকেশন। এখন আমার সাথে যে আমি এখন প্রায় রাত 12টা বাজে, রাত 12টায় যে আপনার সাথে অনলাইনে ক্লাস হচ্ছে, কেন বলেন তো? অনলি কারণ হচ্ছে আপনার
আপনার সাথে আমার সরাসরি যোগাযোগ হচ্ছে না, তাহলে আপনার সাথে আমার সরাসরি যোগাযোগ হচ্ছে না কার জন্য? এই যে করোনা ভাইরাসের জন্য, এই জন্য ভাইরাসের ছবি দিয়েছে। এখন এই যে যোগাযোগের প্রতিবন্ধকতা আমাদের, তাহলে আপনি আর আমার মাঝে যোগাযোগের মূল প্রতিবন্ধকতা হচ্ছে করোনা ভাইরাস। তাহলে এখন যোগাযোগের আরো কিছু প্রতিবন্ধকতা আছে, দেখেন। নেতিবাচক সাংগঠনিক পরিবেশ, অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট খারাপ হলে যোগাযোগের প্রতিবন্ধকতা হবে। যোগাযোগের সঠিক যোগাযোগের নীতিমালা না থাকলে হবে, সাংগঠনিক স্তরের আধিক্য থাকলে, খুব বেশি আপনার স্টেপ থাকলে সমস্যা হবে, তথ্যের পরিশ্রুতি থাকলে হবে, ব্যক্তিগত প্রতিবন্ধকতা, ব্যক্তিগত পার্থক্য, এক একজন মানুষ এক এক রকম হয়, প্রত্যক্ষণগত পার্থক্য, কারো কারো অবজারভেশন, কারো কারো চিন্তা এক এক রকম হয়, ভয় ভীতি, বস ভয় দেখাইছে, এটা কাউকে বলা যাবে না, পূর্ব ধারণার সাধারণ প্রয়োগ, আমরা সবসময় ধরে নেই বরিশালের মানুষ ভালো, তাহলে ভালো না, তাহলে তো আসলে একটা মানুষ ভালো হলেও তাকে আমি ভালো হিসেবে দেখতে পারবো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে হ্যালো ইফেক্ট, একটা মানুষকে যখন আপনি একটা দোষের ভিত্তিতে খারাপ বলে ফেলেন, একটা গুণের ভিত্তিতে ভালো বলে ফেলেন, এই ধরনের জিনিসকে হ্যালো ইফেক্ট বলে। এরপরে বলা হচ্ছে অমনোযোগ, আপনার যখন মনোযোগ না থাকবে, আপনি এমনি একজন একটা কথা বললে শুনবেন না, যেমন আমাদের ক্লাসে আপনারা অনেক সময় কথা বলেন, অন্যদিকে তাকিয়ে থাকেন, তখন জিজ্ঞেস করলে বলতে পারেন না, যোগাযোগটা কেন হয় না? কারণ আপনি মনোযোগ থাকে না। ভাষাগত প্রতিবন্ধকতা থাকে, কুমিল্লার মানুষের কথা অনেক সময় বোঝা যায় না, চিটাগাঙ্গের মানুষের কথা অনেক সময় বোঝা যায় না। এছাড়া অন্যান্য প্রতিবন্ধকতা আছে, যেমন তথ্য ভারাক্রান্ত অবস্থা, বেশি তথ্য থাকলে, ত্রুটিপূর্ণ প্রকাশ থাকলে, এক কথা হয়েছে আরেকভাবে বললে, পদমর্যাদা ও ক্ষমতাগত পার্থক্য, পরিবর্তনের প্রতি নেতিবাচক মনোভাব, আমি চেঞ্জ চাই না, তাহলে কিভাবে কমিউনিকেশন হবে? শোরগোল, খুব বেশি সাউন্ড হলে তো আমরা যোগাযোগ করতে পারবো না, ঠিক আছে? এই আমাদের ক্লাস শেষ, অনেক লম্বা হয়ে গেল, তো হয়তো আপনাদের সাথে এইটা আমার হয়তো ধরে নিচ্ছি যে লাস্ট ক্লাস। সো যেহেতু লাস্ট ক্লাস, আমি কিছু কথা আরো বলতে চাই। আগে হয়তো বলেছি, জাস্ট অ্যাট দি এন্ড হয়তো সেজন্য আবার বলছি, লাভ ইউর প্রবলেমস, নিজের সমস্যাকে ভালোবাসেন, অতীত ভুলে যাবেন, কে কি করেছে, কি হয়েছে না হচ্ছে ভুলে যাবেন, মানুষকে ক্ষমা করতে শিখবেন, কখনো কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, আপনার জন্য ক্ষতি হবে, এবং আপনার এই তাড়াহুড়া থেকে অন্যরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকবেন, অন্যকে পজিটিভলি চিন্তা করবেন। প্রবলেম হলো কখনো রিয়েক্ট করবেন না, এই যে বলছিলাম রিয়েক্ট করা মানে আমি এই প্রবলেমটা সৃষ্টি করেছি, মানুষ এটাই ধরে নেয়। আপনি সবসময় মনে রাখবেন যে কোনো সমস্যা সময়ে ঠিক হয়ে যাবে, খালি একটু ধৈর্য ধরবেন, একটু সময় দেবেন, ঠিক হয়ে যাবে। আর আমি যে বলছিলাম অন্যকে পজিটিভলি চিন্তা করতে হবে, তখনই চিন্তা করতে পারবেন যখন নিজের নেগেটিভ আপনি বের করতে পারবেন, নিজের সাথে সত্য কথা বলতে পারবেন। তাহলে নিজের নেগেটিভটা চেষ্টা করবেন খুঁজে বের করার, যদি নিজের নেগেটিভটা খুঁজে বের করতে পারেন, তাহলে দেখবেন অন্যকে পজিটিভ চিন্তা করতে পারবেন। নিজের নেগেটিভ কাউকে বলার দরকার নেই, নিজের ভিতরে রাখবেন, কিন্তু কাউকে অন্যের অন্যকে নেগেটিভলি চিন্তা করবেন না, কাউকে বলবেন না নিজের নেগেটিভটা, তাহলে ভালো থাকা যাবে। তো আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।